তো আজকে আমরা শিখব হচ্ছে কৃতকাজ কখন পজিটিভ এবং কখন নেগেটিভ হয়, বা কোন শর্তে কৃতকাজ পজিটিভ এবং কোন শর্তে কৃতকাজ নেগেটিভ। কৃতকাজ ডাব্লু কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে এটা আমরা শিখব। তো কাজ পজিটিভ হওয়ার সংজ্ঞা হচ্ছে, অর্থাৎ ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কাকে বলে? ধনাত্মক কাজ কাকে বলে এটা আমাদের জানতে হবে। ধনাত্মক কাজ, এটা হচ্ছে ধনাত্মক কাজের সংজ্ঞা, যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তুটি যদি বলের দিকে সরে যায়, অর্থাৎ যদি ওই বস্তুর সরণের উপাংশটা বলের দিকে থাকে, তখন সেই কাজকে বলবো আমরা ধনাত্মক কাজ। তাহলে চলো, কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর উপরে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে, বল প্রয়োগের ফলে বস্তুটি যদি বলের দিকে সরে যায়, অথবা বা অর্থাৎ, আচ্ছা এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম, যদি বলের দিকে সরণের উপাংশ থাকে, একই কথা, বলের দিকে সরণের উপাংশ থাকে, তাহলে ধনাত্মক কাজ বলতে আমরা কি বুঝলাম? যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তুটা যদি বলের দিকে সরে যায়, অর্থাৎ বলের দিকে সরণের উপাংশ থাকে, তখন কৃতকাজ ধনাত্মক হবে। তখন হচ্ছে কৃতকাজ ধনাত্মক হবে। কৃতকাজ ধনাত্মক হবে। তাহলে ঋণাত্মক কাজ কখন হবে? ঋণাত্মক কাজের সংজ্ঞা ঠিক একই রকম, বিপরীত। কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তুটা যদি বলের বিপরীত দিকে সরে যায়, অথবা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে চলো এটাকে লিখি। ঋণাত্মক কাজ কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তুটা যদি বলের বিপরীত দিকে সরে যায় বা সরণ ঘটে। এর অর্থ কি? বলের বিপরীত দিকে সরে যাওয়ার অর্থ হচ্ছে বলের বিপরীত দিকে আমরা সরণ পাবো। বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে। তখন সেই কৃতকাজ হবে ঋণাত্মক। তখন কৃতকাজ ঋণাত্মক হবে। তাহলে দেখো, দুইটা সংজ্ঞার দিকে একটু খেয়াল রাখো। প্রথম ক্ষেত্রে হয়েছে কি, যে বস্তুটার বল প্রয়োগের ফলে বলের দিকে সরে যায়, আর পরবর্তীটা বলের বিপরীত দিকে সরে যায়। এইটুকুই পার্থক্য। এটার ব্যাখ্যা কি? ধরো আমাদের এখানে একটা, আচ্ছা এটাকে আমরা পার্টিশন দিলাম। এম ভরে একটা বস্তু আছে আমাদের,
এই যে এখানে একটা এম ভরের বস্তু আছে, বস্তুটার ভর হচ্ছে এম, এর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, এই বস্তুটার উপরে যদি আমরা বল প্রয়োগ করি, ধরলাম এর উপরে একটা বল ফোর্স অ্যাপ্লাই হয়েছে, হচ্ছে এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তাহলে এই ফোর্সটা ডিরেকশন কি হবে, এটা হচ্ছে এফ ফোর্স, এম ভরের বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হলো, তাহলে বস্তুটার ফোর্সের দিক বা বলের দিক কিন্তু এই বরাবর হবে, এটা কিন্তু বলের দিক, বলের দিক, এটা হচ্ছে বলের দিক। এবং বস্তুটা বল প্রয়োগের ফলে বস্তুটা সরে গেছে হচ্ছে, ধরলাম আমরা বস্তুটা বল প্রয়োগের ফলে এই বরাবর সরে গেছে, এটা হচ্ছে বস্তুর সরণ, এটা হচ্ছে বস্তুর সরণ এস। এবং এটা কি হয়েছে, বস্তুটা বলের সাথে থিটা কোণে, বলের দিকের সাথে থিটা কোণে সরে গেছে, এটা একটা চিত্র। আবার এরকম হতে পারে, দেখো ঠিক একইভাবে আমাদের এখানে আরেকটা বস্তু আছে, ওই একই বস্তু আছে, এম ভরে একটা বস্তু আছে, এর উপরেও ফোর্স অ্যাপ্লাই করা হলো, এর উপরেও ফোর্স অ্যাপ্লাই করা হলো, ঠিক একইভাবে ফোর্স অ্যাপ্লাই করা হলো, তাহলে বলের ডিরেকশন কোন দিকে হবে আমাদের, এই যে এটা হবে বলের ডিরেকশন, এটা হচ্ছে আমাদের ফোর্স। এবার বস্তুটা করছে কি, আগের বার যেমন হচ্ছে আমাদের বলের সাথে থিটা কোণে সরে গেছে, এবার বস্তুটা বলের সাথে 90 ডিগ্রি কোণে সরে গেছে, তাহলে বস্তুটার স্মরণ ঘটছে কিভাবে, বস্তুটার স্মরণ বলের দিকের সাথে 90 ডিগ্রি কোণ, বলের ডিরেকশন কোনটা, বলের ডিরেকশন কিন্তু এই যে এটা, এটা হচ্ছে আমাদের বলের ডিরেকশন, এটা হচ্ছে বলের ডিরেকশন, তাহলে এই বলের দিকের সাথে থিটা কোণে সরে গেছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা পেলাম, এই যে এটা হচ্ছে থিটা, এবং এই থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে বলের সাথে লম্ব দিকে সরে গেছে। এখন যদি আরেকটা কেস চিন্তা করি, এম ভরের একটা বস্তু, এম ভরের একটা বস্তু, তার উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আগের মতোই ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিক থাকবে, এই যে এটা হচ্ছে ফোর্সের ডিরেকশন, এটা হচ্ছে বলের দিক। এবার বস্তুটা করছে কি, বলের সাথে 90 ডিগ্রি কোণের থেকেও বেশি কোণে সরে গেছে, তাহলে বস্তুটার স্মরণ হচ্ছে এবার বস্তুটা সরে গেছে ঠিক এই দিকে, এটা হচ্ছে বস্তুর স্মরণ। আচ্ছা, এটাকে এস দিয়ে নিই, স্মরণ, এটা হচ্ছে স্মরণ। এখন খেয়াল করো, এবার বস্তুর স্মরণ বলের সাথে কত ডিগ্রি কোণে হলো, থিটা কোণে, কিন্তু এই থিটাটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি থেকে বড়। তাহলে তিনটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রথম চিত্রের ক্ষেত্রে কি হয় এটা একটু দেখি, তিনটা কেস আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে কৃতকাজ কত হবে, এই ক্ষেত্রে কৃতকাজ কেমন হবে, এই ক্ষেত্রে কৃতকাজের মান কিরূপ হবে, এটা আমরা দেখব। কোন ক্ষেত্রে ধনাত্মক, কোন ক্ষেত্রে ঋণাত্মক। দেখো, আমাদের সংজ্ঞা ছিল কি, সংজ্ঞা ছিল যে বস্তু, ধনাত্মক কাজের সংজ্ঞা ছিল যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তুটি যদি বলের দিকে সরে যায় তাহলে কাজ ধনাত্মক হবে। আমরা প্রথম চিত্রের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, আমাদের যে ফার্স্ট যে চিত্র আছে এটা হচ্ছে বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছে এই যে এই দিক বরাবর, এবং বস্তুটার স্মরণ ঘটছে এদিকে। এখন আমরা কৃতকাজ এখানে হিসাব করব। ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি, কৃতকাজ এফ এস কস থিটা। এস কস থিটা হচ্ছে উপাংশ, স্মরণের উপাংশ, কার দিকে, বলের দিকে স্মরণের উপাংশ, তাহলে এস কস থিটা হচ্ছে স্মরণের উপাংশ। দেখি এখন স্মরণের উপাংশটা আমরা বলের দিকে পাই নাকি বলের বিপরীত দিকে পাই। আমরা এই স্মরণ থেকে সরাসরি এখানে লম্ব টেনে দেবো বলের দিক বরাবর। তাহলে বলো তো এখন এখানে এখানে খেয়াল করো যে আমাদের স্মরণের উপাংশটা কোনটা হবে, স্মরণের উপাংশ হবে এই যে এইটুকু, এটা হচ্ছে আমাদের এস কস থিটা, এস কস থিটা। এখন আমরা যে এস কস থিটার কথা বলতেছি, এই এস কস থিটা কি বলের দিকে সরছে, বলের দিকে, মানে বল যেদিকে ঘটছে ওই দিকে নাকি বলের বিপরীত দিকে। দেখো, বলের ডিরেকশন ছিল এই দিকে, আমরা স্মরণও পাইছি এই বরাবর। বলের বিপরীত ডিরেকশন কোনটা, বলের বিপরীত ডিরেকশন কিন্তু এই বিন্দু থেকে এই যে এই বরাবর, এটা হচ্ছে বলের বিপরীত দিকে। কিন্তু আমরা এই দিকে কিন্তু স্মরণ পাইনি, আমরা স্মরণ পাইছি কোন দিকে, বলের দিক বরাবর, অর্থাৎ ডান পাশের দিকে স্মরণ পাইছি। তার মানে আমাদের এস কস থিটাটা পজিটিভ, বলের দিকেই স্মরণ পাইছি, বলের দিকে আমরা স্মরণ পাইছি, তাহলে আমাদের কৃতকাজ এটা কি হবে, এই ক্ষেত্রে কৃতকাজ হবে ধনাত্মক, ধনাত্মক। এখন খেয়াল করো, কৃতকাজ ধনাত্মক পাইলাম কোন শর্তে, যদি
আমাদের এই থিটা কোণটা 90 ডিগ্রি থেকে ছোট হয়, তখন কিন্তু আমরা কাজ ধনাত্মক পাচ্ছি। এই থিটার মান আরও এদিকে ছোট হতে পারতো, আরও ছোট হতে পারতো, 90 ডিগ্রি থেকে যদি ছোট হতো তখন কিন্তু কৃতকাজ আমরা ধনাত্মক পাইতাম। কারণ প্রতি ক্ষেত্রেই খেয়াল করো, যদি এটা আমাদের এই থিটাটা এটা হতো, তখন আমরা এরপর থেকে লম্ব টেনে দিতাম, তখন এটুকু হতো আমাদের স্মরণ, এবং সেই স্মরণও কিন্তু বলের দিকেই থাকতো। অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি ছোট কোণে বল ও স্মরণের ভেতর যদি 90 ডিগ্রি থেকে ছোট কোণ থাকে, সূক্ষ্ম কোণ থাকে, সেই ক্ষেত্রে কৃতকাজ আমরা পজিটিভ পাচ্ছি। কেন? কারণ হচ্ছে সেই ক্ষেত্রে স্মরণের উপাংশ এটা বলের দিকেই থাকছে। তাহলে এখন আমরা বলতে পারি কৃতকাজ ডাব্লু এটা হচ্ছে পজিটিভ হবে কখন? যখন আমাদের থিটাটা 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি হলে কি হবে এটা আমরা এখনো দেখিনি। 90 ডিগ্রি থেকে থিটাকে অবশ্যই ছোট হতে হবে, 90 ডিগ্রি হওয়া যাবে না আপাতত ধরলাম। তাহলে আমরা বুঝতে পারলাম কাজ কখন ধনাত্মক হয়। কাজ ধনাত্মক তখনই হবে যখন আমাদের বলের দিকে স্মরণের উপাংশ পাবো। আমরা কিন্তু বলের দিকে স্মরণের উপাংশ পাইছি, বলের দিকের সাথে স্মরণের উপাংশ পাইছি, বলের বিপরীত দিকে পাই নাই। কখন? যখন আমাদের থিটাটা 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে থিটা 90 ডিগ্রির থেকে ছোট হলে কাজ ধনাত্মক পাওয়া যায়। এবার দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে কিন্তু কাজ কিন্তু ডাব্লু ইকুয়াল এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এই যে এটা হচ্ছে আমাদের স্মরণ, এটা হলো স্মরণ, এবং স্মরণ থেকে যদি আমরা বলের উপরে লম্ব টেনে দিই, লম্ব টেনে দিলে দেখো এখানে কোনো মানই থাকছে না। এখানে এই ক্ষেত্রে আমরা আগের চিত্রে যেরকম এখানে এস কস থিটার একটা মান পাইছি, একটা দৈর্ঘ্য পাইছি, এই ক্ষেত্রে কিন্তু কোনো দৈর্ঘ্য থাকবে না, দৈর্ঘ্যটা হয়ে যাবে 0। অর্থাৎ যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে তখন এস কস থিটা কত আসতেছে? 0 আসতেছে, কারণ কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজটা আমাদের 0 আসবে। কৃতকাজ কত আসবে? এফ ইন্টু 0 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি শিখতে পারলাম? যদি থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয় তখন কৃতকাজ ডাব্লু ইকুয়াল 0, কাজ 0, সেক্ষেত্রে কোনো কাজ হয় না। থিটা 90 ডিগ্রি হলে কি হবে? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। খেয়াল করো, এখানে কিন্তু বলও প্রয়োগ করছে, এখানে বলের একটা নির্দিষ্ট মান আছে, সাথে স্মরণও, বস্তুটা স্মরণও হয়েছে, কিন্তু কাজ হয়নি। কারণ কি? কারণ আমরা বলের ডিরেকশন, বলের দিকের সাথে কোনো স্মরণ পাইনি, স্মরণের উপাংশ পাইনি আমরা, এই ক্ষেত্রে কাজ 0। এবার পরবর্তী চিত্রের দিকে খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কিন্তু কাজ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে প্রথমে যে থিটা 90 ডিগ্রির থেকে বড়। তাহলে আমরা দেখব এই চিত্রের ক্ষেত্রে বলের দিক কোনটা? এই যে এটা হচ্ছে বলের দিকে, এটা হচ্ছে বলের দিক। আর এই বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে এই দিকে আমরা যতই দূরত্ব পাবো সেটা হচ্ছে বলের দিকে দূরত্ব পাবো। আর এই বিন্দু থেকে তাহলে যদি বিপরীত দিকে এই বরাবর কোনো একটা ডিস্টেন্স পাই, এরকম একটা ডিস্টেন্স পাই, সেই ডিস্টেন্সটা কি হবে? বলের বিপরীত দিকে ডিস্টেন্স। তাহলে খেয়াল করি, এক্ষেত্রে কৃতকাজ ডাব্লু ইকুয়াল হবে এফ এস কস থিটা। আমরা দেখব বলের দিকে স্মরণের উপাংশ থাকে নাকি বিপরীত দিকে। তাহলে কাজ কি হবে? এই স্মরণের একদম উপরের বিন্দু থেকে লম্ব টানতে হবে। আমরা এই বিন্দু থেকে একটা লম্ব টানলাম বলের ডিরেকশন বরাবর। তাহলে স্মরণের উপাংশ কোনটুকু হবে? স্মরণের উপাংশ হবে কিন্তু স্মরণের উপাংশ হবে এই যে এইটা। এবার দেখো এই যে ডিস্টেন্সটা, এটা কিন্তু বলের বিপরীত দিকে হয়েছে। এই ডিস্টেন্সটা বলের বিপরীত থেকে, কারণ এই যে আমাদের এই বিন্দু থেকে সে এই পাশে বাম পাশে, অর্থাৎ বলের বিপরীত দিকে সরে গেছে। যদি এই বিন্দু থেকে এই দিক বরাবর সরে যেত, এই দিক বরাবর একটা দূরত্ব পাইতাম, তখন আমরা বলতাম হ্যাঁ এটা বলের দিকে স্মরণ করছে। কিন্তু এটা স্মরণ করছে কোন দিকে? বিপরীত দিকে, কারণ আমরা বিপরীত দিকে স্মরণের উপাংশ পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ আমাদের এস কস থিটা এটা কিন্তু নেগেটিভ আসবে, এটা আসবে নেগেটিভ এস কস থিটার মানটা। কিভাবে? এফ এস কস, এই থিটার মানটা 90 ডিগ্রির থেকে বড়, তাহলে আমাদের এইটুকু আসবে কি? নেগেটিভ। সুতরাং পুরো কাজ হবে আমাদের নেগেটিভ, ঋণাত্মক। কাজ কখন ঋণাত্মক পাইলাম আমরা? কাজ তখনই ঋণাত্মক পাওয়া যাবে যখন থিটার মানটা 90 ডিগ্রির থেকে বড় হবে। কারণ থিটার মান যদি 90 ডিগ্রির থেকে বড় হয় তখন আমরা স্মরণের উপাংশ বলের বিপরীত দিকে পাই, অর্থাৎ বস্তুটা বল প্রয়োগের ফলে বলের বিপরীত দিকে সরে যাচ্ছে। এই যে বলের বিপরীত দিকে সরে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা কৃতকাজ ঋণাত্মক পাবো। তাহলে কৃতকাজ ঋণাত্মক পাওয়ার সত্ত্বেও কি 90 ডিগ্রির থেকে বড় হবে, থিটাটা হবে স্থূলকোণ।
থিটা হবে স্থূলকোণ, বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ থিটা, এটা যদি স্থূলকোণ বা 90 ডিগ্রির থেকে বেশি হয়, স্থূলকোণ বা 90 ডিগ্রির থেকে বেশি হয়, তখন কাজ পাবো আমরা নেগেটিভ। তাহলে তিনটা জিনিস শিখলাম, এটাকে যদি একটা বক্স করি, আমরা যা শিখলাম এখন পর্যন্ত সেটাকে যদি একটা বক্সের মাধ্যমে লিখে রাখি, কাজ পজিটিভ কখন হবে? যখন থিটাটা 90 ডিগ্রি থেকে ছোট হবে, এই থিটাটা 90 ডিগ্রি থেকে ছোট হবে। 2, কৃতকাজ ডাব্লিউ এর মান 0 হবে কখন? শূন্য হবে কখন? যখন থিটা ইকুয়াল 90 ডিগ্রি হবে। এবং কৃতকাজ ডাব্লিউ এর মান নেগেটিভ কখন হবে? যখন থিটাটা বড় হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে তখন। এই তিনটে সত্য। তাহলে কাজ কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এটা আমরা বুঝতে পারলাম। এখন 90 ডিগ্রি থেকে আবার বড় হলেই চলবে না। ধরো এটা পরীক্ষার এমসিকিউ আছে যে কৃতকাজ ধনাত্মক হওয়ার সত্য, কাজ পজিটিভ হওয়ার সত্য, কাজ ধনাত্মক হওয়ার শর্ত হলো, ধনাত্মক কাজ হওয়ার শর্ত বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ থিটা, এই থিটাটাকে 90 ডিগ্রির থেকে ছোট হতে হয়। এবং এটা যদি 0 ডিগ্রি হয় তাও হচ্ছে, কারণ cos 0 মান 1। তাহলে এটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ হওয়ার শর্ত। এখন কোনো কোনো বইয়ে দেখবা, কোনো কোনো বইয়ে এরকমভাবেও দেওয়া থাকে যে 0 থেকে বড় থিটা এবং 90 ডিগ্রি সমান অথবা তার থেকে ছোট। এটা কেন? কারণ cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে 0 কৃতকাজ সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল 0 আসবে, এবং 0 একটা পজিটিভ সংখ্যা, 0 পজিটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা। এক্ষেত্রে কৃতকাজ পজিটিভও ধরা হয়। এটা কোনো কোনো বইয়ে আছে, কিন্তু তোমাদের এমসিকিউ খেয়াল রাখতে হবে যে অপশনে আসলে কোনটা দেওয়া আছে। অপশন থেকে তুমি সঠিকটা বেছে নিতে পারবে। এই দুইটার যে কোনো একটা থাকবে। অপশনে হয় এটা দেওয়া থাকবে, নাহলে এটা দেওয়া থাকবে, দুটো একসাথে থাকবে না। এটা হচ্ছে কাজ ধনাত্মক হওয়ার সত্য। তাহলে কাজ ধনাত্মক হওয়ার সত্য আমরা কি পাইলাম? কাজ ধনাত্মক হওয়ার সত্য হচ্ছে থিটাকে 0 ডিগ্রি সমান হতে হবে, 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির মাঝামাঝি থাকতে হবে। 0 ডিগ্রি হতে পারে, কিন্তু 90 ডিগ্রি হওয়া যাবে না। কোনো কোনো বইয়ে 90 ডিগ্রিও দেওয়া আছে, 90 ডিগ্রি হলেও কাজ ধনাত্মক করা হয়। কেন? কারণ ওই যে কাজের পরিমাণ শূন্য আসে, এবং শূন্য কাজও এটাও হচ্ছে পজিটিভ ধরা হয়। এবার কাজ শূন্য হওয়ার সত্ত্বেও এটা তো আমরা বুঝতে পারলাম যে কাজ যদি 90 ডিগ্রি হয় থিটা ইকুয়াল, তখন কাজ শূন্য হয়। এরপর 2 নাম্বার সত্য হচ্ছে কৃতকাজ ঋণাত্মক হওয়ার সত্য। কাজ ঋণাত্মক হওয়ার সত্য। কাজ কখন ঋণাত্মক হবে? যখন এই থিটাটা 90 ডিগ্রি থেকে বড় হবে। থিটা কি হবে? 90 ডিগ্রি থেকে বড় হবে। এবং 90 ডিগ্রি থেকে বড় হলে হবে না, অর্থাৎ দেখো খেয়াল করো, এই যে এই রেঞ্জের ভিতর যদি থিটা থাকে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এই দ্বিতীয় চতুর্ভাগের ভিতর যদি আমাদের থিটাটা থাকে, দ্বিতীয় চতুর্ভাগের ভিতর যদি থিটা থাকে, তখন হচ্ছে কাজ ঋণাত্মক হবে। তার মানে 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই বিন্দুটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, এবং ছোট কাজ থেকে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে ছোট, কিংবা 180 ডিগ্রি হলেও হয়। 180 ডিগ্রি। আচ্ছা, এটা একটু ভুল লিখলাম। কৃতকাজ থিটাটা হবে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি সমান। আচ্ছা, 90 ডিগ্রি থেকে এটা বড় দিতে হবে। 90 ডিগ্রি থেকে বড় থিটার মান 90 ডিগ্রি থেকে বড় হতে হবে, এবং 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এটাকে তুমি আরেকভাবে চিন্তা করতে পারো যে এই হচ্ছে দুইটা সত্য, পরীক্ষাতে বোর্ড পরীক্ষার এমসিকিউ আসে সরাসরি। চতুর্ভাগ যদি চিন্তা করো, আমরা কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল কি জানি? এফ এস কস থিটা। তাহলে বল এবং স্মরণ দুটাই ধনাত্মক। এই যে থিটার মানের উপর, কস থিটার মানের উপর কিন্তু কৃতকাজ পজিটিভ নাকি নেগেটিভ। কস থিটা যদি পজিটিভ হয় তখন কৃতকাজ পজিটিভ হচ্ছে, এবং এটা যদি নেগেটিভ হয়, মানে থিটার মানের উপর এই কৃতকাজ ডাব্লিউ এর মানটা পজিটিভ নেগেটিভ নির্ভর করতেছে। কস থিটা প্রথম চতুর্ভাগে পজিটিভ,
cos থিটা এই চতুর্ভাগে পজিটিভ এবং cos থিটা এই চতুর্ভাগে কিন্তু নেগেটিভ। এই যে এটা হচ্ছে 0 ডিগ্রি, পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে যদি তুমি বিবেচনা করো যে এই থিটার মানটা 0 থেকে শুরু করে 90-এর ভিতরে যদি হয়, 90-এর থেকে ছোট হয়, তখন কাজ হবে পজিটিভ, এবং 90 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি থেকে থিটার মানটা যদি হয় 180 ডিগ্রি এর ভিতর বা 180 ডিগ্রি, তখন কৃতকাজ নেগেটিভ। তাহলে কৃতকাজ কখন পজিটিভ কখন নেগেটিভ এটা আমরা বুঝলাম। এখন এরকম একটা উদাহরণ আমরা দেখব। উদাহরণ দেখার পর পরবর্তী লেকচারে এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে, যতগুলো ম্যাথ না, এই রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ দেখব। বাকি ম্যাথ মানে এমন টাইপের ম্যাথগুলো দেখব যাতে করে বাকি ম্যাথগুলো আমরা করতে পারি। ধরো এখানে একটা এম ভরের বস্তু আছে, এটা একটা বস্তু, বস্তুর ভরটা হচ্ছে এম। এই বস্তুটাকে তুমি হাত দিয়ে ধরে আসো। আচ্ছা, এই বস্তুটাকে কেউ একজন, এটা হচ্ছে হাত, বস্তুটাকে ধরে আছে। এখানে যদি বস্তুটাকে স্থির রাখতে চাই, এম ভরের বস্তুটাকে, তাহলে কি হবে দেখো, এই বস্তুটা নিচের দিকে একটা অভিকর্ষ বল কাজ করবে। এই অভিকর্ষ বলের মান কত হবে? mg। যেহেতু বস্তুটাকে স্থির রাখতে যাচ্ছি, v ইকুয়াল টু 0, তার মানে ত্বরণ এটাও 0, সুতরাং নিট ফোর্স কি হতে হবে? 0 হতে হবে। এখন নিট ফোর্স, এখানে একটা ফোর্স কাজ করতেছে নিচের দিকে mg, তাহলে বস্তুটাকে আমরা যদি স্থির রাখতে চাই, বস্তুটাকে যদি স্থির রাখতে চাই, তখন আমাদের উপরের দিকে ঠিক একই পরিমাণ, বিপরীত দিকে একই পরিমাণ বল দিতে হবে। তাহলে এই অবস্থায় ধরে রাখতে এই ব্যক্তিটা কত বল প্রয়োগ করতেছে হাতের দ্বারা? সে বল প্রয়োগ করতেছে খাড়া উপরের দিকে mg পরিমাণ বল, mg পরিমাণ বল অ্যাপ্লাই করতেছে। এখন যদি এই বস্তুটাকে, এটা ধরলাম এই বরাবর আছে, এই বস্তুটাকে যদি উপরের দিকে তোলে, এই বস্তুটাকে যদি উপরের দিকে উঠায়, কোন এই এমজি ফোর্স অ্যাপ্লাই করছে নিচে এমজি, এখন সামান্য এখানে যদি হালকা ধাক্কা দেওয়া হয়, তখন কিন্তু একটা বস্তু একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে এবং সমবেগে উপরের দিকে উঠতে থাকবে। বস্তুটাকে জাস্ট হালকা একটা ধাক্কা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হবে, মানে একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই করা হবে অল্প কিছুক্ষণের জন্য। ফোর্স অ্যাপ্লাই করার ফলে সে একটা নির্দিষ্ট ত্বরণ প্রাপ্ত হবে এবং একটা শেষ বেগ প্রাপ্ত হবে। এই যে শেষ বেগ, সেই বেগ নিয়ে কিন্তু সে সমবেগে উঠতে থাকবে। ধরলাম বস্তুটা এ বিন্দু থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে, বস্তুটা যেখানে আছে এই পয়েন্ট বা এই পয়েন্ট থেকে বস্তুটা এস দূরত্ব পর্যন্ত সরণ ঘটলো। তাহলে বস্তুর সরণ হচ্ছে এস দূরত্ব পর্যন্ত বি বিন্দুতে তোলা হলো। এই এম ভরের বস্তুটাকে ঠিক এই বিন্দুতে তোলা হয়েছে, উপরের দিকে তোলা হয়েছে। তাহলে এক্ষেত্রে কৃত কাজ ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে? এখন খেয়াল করো, এক্ষেত্রে কৃত কাজ কি হবে, ধনাত্মক নাকি ঋণাত্মক? বস্তুটাকে এ থেকে বিতে তোলা হচ্ছে, এ থেকে বিতে সমবেগে তুললে, সমবেগে মানে কি, ভি এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয়, তখন তার বেগ কখন কনস্ট্যান্ট হয়? যখন নিট ফোর্স 0 হয়, কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। কারণ ফোর্স অ্যাপ্লাই করলে তো তাহলে একটা ত্বরণ হতো, আর ত্বরণ হলে আমাদের বেগটা কনস্ট্যান্ট থাকতো না, পর্যায়ক্রমে বাড়তো, না হলে কমতো। তাহলে নিট ফোর্সটা হচ্ছে 0। নিট ফোর্স 0 এর অর্থ হচ্ছে, দেখো এই যে অভিকর্ষ বল এমজি সবসময় নিচের দিকে কাজ করবেই। তাহলে এই ফোর্সটাকে 0 করার জন্য এই এমজি বল প্রত্যেকটা পয়েন্টে, এই বস্তুটা যে উপরের দিকে উঠবে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তি করতেছে কি, উপরের দিকে এমজি বল অ্যাপ্লাই করতেছে। তাহলে বস্তুটার বেগ ভি প্রাপ্ত কেন হলো? একটা বেগ, নির্দিষ্ট বেগ, এখানে হালকা যদি টোকা দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা নির্দিষ্ট বেগে কিন্তু এটা ধ্রুব বেগে উঠতে থাকবে, যদি আমরা এই এমজি বলের সমান বলটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে ধরলাম আমরা এইভাবে বস্তুটা সমবেগে এ বিন্দু থেকে বি বিন্দুতে, অর্থাৎ এই পথে বস্তুটা উপরের দিকে উঠে গেছে, এ থেকে বি বিন্দুতে এই পথে বস্তুটা উপরের দিকে উঠে গেছে। তাহলে কৃত কাজ কি হবে? দেখো কৃত কাজ কি হবে, এখানে কিন্তু দুইটা বল ক্রিয়া করতেছে, এটা একটা বল, এটা একটা বল। এই বলটা, এই যে উপরে যে বল, এটা হচ্ছে এফ এক্সটার্নাল বাহ্যিক বল, এটা কিন্তু এজেন্ট কর্তৃক বল। আর এই এমজি বলটা, এটা হচ্ছে অভিকর্ষ বল, এফ গ্রাভিটির বল। তা আমরা দেখব যে প্রথমে আমরা খেয়াল করব হলো এই বাহ্যিক বলের দ্বারা কৃত কাজটা কত, পজিটিভ নাকি নেগেটিভ? বাহ্যিক বলের দ্বারা কৃত কাজ পজিটিভ নাকি নেগেটিভ? তাহলে আমরা হিসাব করি, কৃত কাজ ডাব্লু, এটা হচ্ছে বাহ্যিক বলের দ্বারা,
বাহ্যিক বলের দ্বারা কৃত কাজ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? বাহ্যিক বল, বাহ্যিক বল, বাহ্যিক বল বা এজেন্ট কর্তৃক বল বা এক্সটার্নাল ফোর্স, তার মানে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে এই ব্যক্তিটা উপরে তুলছে এই বিন্দু থেকে বি বিন্দুতে, এতে কৃত কাজ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ এস কস থিটা। দেখো তো বস্তুটাকে এ বিন্দু থেকে উপরে বি বিন্দুর দিকে তোলা হয়েছে, তার মানে সরণের ডিরেকশন কোনটা হবে? সরণের ডিরেকশন এই ক্ষেত্রে হবে এই যে এটা হচ্ছে সরণের ডিরেকশন, এটা হচ্ছে কি সরণ, সরণের ডিরেকশন এইদিকে। তাহলে বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছে যে বরাবর একই দিকে কিন্তু সরণ ঘটছে, তার বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হবে এক্ষেত্রে? এই ক্ষেত্রে থিটার মানটা হবে 0 ডিগ্রি, থিটার মানটা হবে 0 ডিগ্রি। তাহলে এফ সমান সমান কি জানি আমরা? এম জি, আর এস এর মান সেটা তো এসি দেওয়া আছে এবং কস 0 ডিগ্রি আসবে, কস 0 মান 1, তাহলে এম জি এস এটা হচ্ছে কৃত কাজ। তাহলে বাহ্যিক বলের দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে এক্সটার্নাল লিখে দিলাম, সেটা কিন্তু পজিটিভ ধনাত্মক আসতেছে। কারণ কি? কারণ হলো যেই দিকে দেখো বল প্রয়োগ করছে এবং সেই দিকে বলের দিকেই সরণ পাইছে, বলের দিকেই সরণ পাইছে। যদি সরণ এই দিকে পাইতো তখন কিন্তু কৃত কাজ নেগেটিভ আসতো। তাহলে এখানে দুইটা জিনিস শিখলাম আমরা। দেখো প্রকৃতিতে প্রত্যেক বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, এখানেও কিন্তু দুইটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। সুতরাং কাজ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের কোন বলের দ্বারা কাজ হিসাব করতে বলবে সেটা কিন্তু জরুরি। তাহলে কোন ফোর্সের দ্বারা কাজ হিসাব করার জন্য বলা হবে, এটার উপর কাজের ধনাত্মক এবং ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে এটা কিন্তু ডিপেন্ড করে। সুতরাং কাজ হিসাব করতে কোন বলের দ্বারা কৃত কাজ সেটা খেয়াল রাখতে হবে। তাহলে একই কাজ এ থেকে বিতে তুলতে এই বাহ্যিক বলের দ্বারা কাজ পজিটিভ আসলো। এখন আমরা দেখবো এই এ বিন্দু থেকে বি বিন্দুতে তুলতে আরও একটা ফোর্স কিন্তু এখানে কাজ করতেছে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের দ্বারা কাজ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এখন আমরা দেখব। তাহলে মনে করো এই এ বিন্দু থেকে বি বিন্দুতেই তোলা হবে, বস্তুটাকে এ বিন্দু থেকে বি এর দিকে উপরে তোলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ অভিকর্ষ বলের দ্বারা কত আসবে? এবার হচ্ছে অভিকর্ষ বল, অভিকর্ষ বল, অভিকর্ষ বলের ক্ষেত্রে কৃত কাজ কি আসবে? ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। কাজটা পজিটিভ না নেগেটিভ বা কাজের পরিমাণ কি হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? থিটা ইকুয়াল টু হট। কারণ দেখো আমরা বলের মান অলরেডি পেয়ে গেছি এমজি, আর এস এর মান সেটা তো এস। এমজি কোন বল? এটা অভিকর্ষ বল। অভিকর্ষ বল হচ্ছে এই যে এটা হচ্ছে বল। তাহলে অভিকর্ষ বলের দিক কিন্তু এবার নিচের দিকে, এই যে এই বরাবর অভিকর্ষ বল ক্রিয়া করতেছে। তো বস্তুটা কিন্তু আমরা উপরে তুলছি, অর্থাৎ এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়েছি। তাহলে বস্তুর সরণ কোন দিকে হয়েছে? সরণ কিন্তু ঠিক আগের মতোই ডিরেকশন, এই যে এটা কিন্তু সরণের দিকে ডিরেকশন, সরণের ডিরেকশন কিন্তু আগের ম্যাপটার মতোই থাকবে। তাহলে এইবার যদি খেয়াল করো তুমি বল ও সরণ, এই যে এটা হচ্ছে নিচের দিক হচ্ছে বল আর উপরের দিক হচ্ছে সরণ, এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কিন্তু 180 ডিগ্রি। তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ কিন্তু এই ক্ষেত্রে 180 ডিগ্রি পাচ্ছি, অর্থাৎ বলের দিকে একদিকে সরণ আরেক দিকে, দুইটা পরস্পর বিপরীত দিকে। থিটার মানটা এবার পাইলাম আমরা হচ্ছে 180 ডিগ্রি। এই ক্ষেত্রে থিটা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে মান বসিয়ে দিই চলো, এখানে হচ্ছে কস 180 ডিগ্রি। এবার যদি মানটা বসাই আমরা এমজি এস এবং কজ 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে মাইনাস এম জি এস, এটা হচ্ছে কৃত কাজের পরিমাণ। এই কাজটা কিন্তু নেগেটিভ আসলো। তাহলে দেখো কাজ কখন নেগেটিভ আসে কখন পজিটিভ আসে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম থিটার মানের উপর ভিত্তি করে। আর কোনো একটা বস্তুকে অনেকেরই এই কনফিউশনটা থাকে যে কোনো একটা বস্তুকে যদি আমরা এ থেকে বিতে নিয়ে যাই, যদি আমি একটা বস্তু ধরো যে একটা বাসা ছাদে সিঁড়ি দিয়ে হেঁটে একটা টিভি হাতে নিয়ে উপরে যাচ্ছি, একটা টেলিভিশনকে হাতে নিয়ে আমি নিচতলা থেকে উপরের তলায় যদি যাই, তখন ফোর্স কিন্তু দিতে হবে উপরের দিক বরাবর। আমরা এইভাবে হাত দিয়ে ধরে বস্তুটাকে উপরের দিকে তুলি। কিন্তু যদি কখনো বি থেকে আবার এতে নামি, ওই টেলিভিশনটা নিয়েই আমি বি বিন্দু থেকে এ বিন্দুতে আসলাম, তখনও কিন্তু আমাদের ফোর্সের ডিরেকশনটা উপরের দিকেই থাকে। কি জন্য? অভিকর্ষ বল নিচের দিকে থাকে, তখন সমবেগে আনতে আমাদের উপরের দিকেই ফোর্স অ্যাপ্লাই করতে হয়। আমরা কিন্তু টিভি উপরতলা থেকে যদি নিচতলায় একটা টেলিভিশন নিয়ে আসি, অবশ্যই টিভির উপরে হাত রাখি না, টিভির নিচে হাত রাখি, আমাদের হাতের উপরে চাপ পড়ে, অর্থাৎ আমরা ফোর্সটা দিই উপরের দিকে। আশা করি বুঝতে পারছি বিষয়টা, কাজ কখন পজিটিভ হবে এবং কখন নেগেটিভ হবে। আচ্ছা, এরপরের লেকচারে আমরা হচ্ছে
এই রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো বোর্ড কোশ্চেনে মানে বিগত সালে পরীক্ষাতে আছে, এই রিলেটেড কিছু ম্যাথ করব, বোর্ড স্ট্যান্ডার্ড কিছু ম্যাথ।